মেডিটাল লেজেন্ড এক্সক্লুসিভের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুলো প্রথম থেকে শেষ অবধি পুরোটা শুনুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েলকাম ব্যাক। মেডিটাল লেজেন্ড এক্সক্লুসিভের সেকেন্ড এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সুপর্ণা। আজকের এপিসোডে রয়েছে নর্থ বেঙ্গলের একটি ঘটনাটা একটু অদ্ভুত, ভুতুড়ে। ঘটনাটা আপনারা শুনুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটা আপনাদের কেমন লাগবে। ঘটনাটা পাঠিয়েছে সোমনাথ, ঠিক যেভাবে পাঠিয়েছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি মেডিটাল এজেন্টের একজন শ্রোতা। আমার মেডিটাল এজেন্টের গল্প শুনতে ভীষণ ভালো লাগে। আমি কাজের মাঝে বা রাতে শোবার আগে মেডিটাল এজেন্টের গল্প শুনি। আমি মেডিটাল এজেন্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারলাম যে মেডিটাল এজেন্ট এক্সক্লুসিভের প্লেলিস্টে সত্যি ঘটা ঘটনাও শোনানো হয়। তাই আমি আমার সাথে ঘটা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। এই ঘটনাটা আপনাদের আদৌ ভালো লাগবে কিনা তাও জানি না, তবুও লিখে পাঠালাম। পড়ে যদি শোনানোর মতো মনে হয় তাহলে শ্রোতাদের নিশ্চয়ই শোনাবেন। আমি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি শহরে থাকি। দিনটা ছিল 15ই আগস্ট 2024। বিগত এক সপ্তাহ ধরে আমাদের অফিস কলিগদের সাথে একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছিল। ট্রিপের সম্বন্ধে সকল মেম্বাররা জানতো তা ঠিক নয়, অবশ্যই কিছু মেম্বাররা জানতো। ট্রিপটার মূল উদ্দেশ্য ছিল আমাদের কর্মরত ব্যস্ত জীবন থেকে কিছু মুহূর্তের জন্য বিরতি। জলপাইগুড়ির একটি নির্দিষ্ট জায়গায় আমাদের যানবাহনটি আসার কথা ছিল, যেখান থেকে সকল মেম্বারদের নিয়ে যাওয়া হবে। সময় নির্দিষ্ট করা হয়েছিল সকাল 6:30। উল্লেখিত দিনে আমি ও আমার এক বন্ধু নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাই এবং বাকি মেম্বারদের জন্য অপেক্ষা করি। আমরা ছিলাম 7 জন পুরুষ, একজন মহিলা এবং একজন বাচ্চা। গাড়িটা আমাদের মেম্বারের মধ্যেই একজনের পরিচিতর কাছ থেকে ভাড়া করা হয়েছিল। 2-3 জন মেম্বারদের বাদে বাকি সবার কাছে আমাদের গন্তব্যস্থল অজানা ছিল। আমি সেটা আবারও বললাম, কারণ এরপরে যেহেতু একদিনের ট্রিপ, তাই সবাই ভাবছে নিকটবর্তী কোনো একটা অফবিট জায়গায় একটা পিকনিকের মতো করা হবে। যেহেতু আমরা সবাই জলপাইগুড়ির বাসিন্দা, তাই আমরা সাধারণত কোনো প্রোগ্রাম করে পাহাড়ে ঘুরতে যাই না। কিন্তু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই টাইমিং এবং আবহাওয়াটা পর্যবেক্ষণ করে যাওয়াটাই জরুরি। না, ব্যাপারটা হচ্ছে এই যে আমরা পাহাড়ে গিয়ে সেরকম থাকি না, কিন্তু আমরা হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোই যাতে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন রূপ উপভোগ করতে পারি। আমাদের যেহেতু ডুয়ার্সের পাহাড় খুবই কাছে, তাই মাসে একটু অবসর পেলেই প্রায় আমরা ঘুরতে বেরিয়ে পড়ি। পাহাড় বলতে দার্জিলিং, কালিম্পং, লাভা, লোলেগাঁও, আর ডুয়ার্স বলতে আলিপুরদুয়ারের নিকট বক্সা, জয়ন্তী, আর এদিকে হচ্ছে গরুমরা, লাটাগুড়ি, চাপড়ামারি, সবই প্রায় 3 থেকে 4 ঘন্টার দূরত্ব। হ্যাঁ, তবে দার্জিলিং 110 কিলোমিটার, তাই ওটা যেতে 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। তবে রাস্তা সবসময় সুবিধাজনক থাকে তা নয়, মাঝে মাঝে ওয়ান ওয়ে হয়ে যাওয়ার জন্য সময় একটু এদিক ওদিক হয়েই যায়। আমাদের লাক যদি খুব ভালো থাকে তাহলে আমরা একদল হাতিকে রাস্তা পার করতে দেখতে পাই। 7টার মধ্যে সকল মেম্বাররাই হাজির ছিল, কিন্তু একজন মেম্বারের জন্য আমাদের শেষমেশ ট্রিপটা শুরু করতে হলো 9:30টায়। সকলের ধারণা অনুযায়ী লাভাই হলো আমাদের গন্তব্য, কিন্তু 10:30 নাগাদ শিলিগুড়ি পৌঁছে আমরা সবাইকে জানাই যে আমরা দার্জিলিং যাচ্ছি। রাস্তা যেহেতু অনেকটা, তাই অধিকাংশ মেম্বারই একটা হোটেলে নেমে ব্রেকফাস্ট হিসেবে ডাল ভাতই বেছে নিল। খাওয়া দাওয়া সেরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। দার্জিলিং যাওয়ার 4টে রাস্তা: 1 NH55, 2 রোহিণী বাইপাস যেটা কার্শিয়াং হয়ে যায়, 3 পাংখাবাড়ি, আর 4 মিরিক। NH55 হচ্ছে টয় ট্রেনের রাস্তা, যেটা ঘুম স্টেশন হয়ে যায়। খুবই স্মুথ রাস্তা, যদিও 10 কিলোমিটার একটু ঘুরতে হয়, কিন্তু বাকি 3টে রাস্তা একটু দুর্গম। শর্টকাট রাস্তা হচ্ছে রোহিণী বাইপাস আর পাংখাবাড়ি, কিন্তু পাংখাবাড়ির রাস্তা খুবই দুর্গম। আমার সাজেশন শ্রোতাদের জন্য এটাই যে পাংখাবাড়ির রাস্তা ব্যবহার না করে বাকি রাস্তাগুলো ব্যবহার করতে। যথারীতি আমরা রোহিণী বাইপাস চুজ করি, যেটা কার্শিয়াং হয়ে দার্জিলিং নিয়ে যাবে। রোহিণী বাইপাস থেকে ডান দিকে টার্ন করে কিছু দূর অতিক্রম করার পরেই আমাদের গাড়িটা হয়ে গেল বন্ধ। ড্রাইভারের কথা অনুযায়ী গাড়ির কুলেন শেষ হয়ে যাওয়ায় গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় এবং যার ফলে গাড়িটা বন্ধ হয়ে যায়। আমরা ওই সময় সবাই ঘাবড়ে যাই, তাই গাড়ির ড্রাইভার আমাদের উৎসাহ দিয়ে বলে 8 ঘন্টা পরে গাড়ি আবার সাধারণভাবে চলবে। 8 ঘন্টা পরে রোহিণী টোল প্লাজা ক্রস করে আমরা কার্শিয়াংয়ের দিকে অগ্রসর হই। কার্শিয়াংয়ের কয়েকটা জায়গা আমরা যাব ভেবেছিলাম, যেমন কার্শিয়াং ভিউ পয়েন্ট, কার্শিয়াং বাজার, কার্শিয়াং হনুমান মন্দির ভিউ পয়েন্ট।
কিন্তু জার্নি দেরিতে শুরু হওয়া এবং মাঝপথে গাড়ির কুলেন শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের কার্শিয়াংয়ে একটা গ্যারেজে পৌঁছাতেই হয়, যেখানে গাড়ির কুলেনের সমস্যা সমাধান করা যাবে। কার্শিয়াং বাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার আধ ঘন্টার মধ্যেই গাড়িটা আবার বন্ধ হয়ে যায়। যথারীতি একই সমস্যা, আবার আধ ঘন্টার রেস্ট। পাহাড়ের দীর্ঘ অভিজ্ঞতার কারণে আমাদের কারোরই সেরকম একটা বিরক্তি বা অধৈর্য বোধ হচ্ছিল না। কিছু স্ন্যাক্স আর আড্ডার মাধ্যমে আমাদের আধ ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তারপর আমরা কার্শিয়াং বাজারের গ্যারেজে পৌঁছে গাড়ি ঠিক করার জন্য আবার 45 মিনিটের মতো অবসর নিই। ঠান্ডা কার্শিয়াংয়ে আমরা আবার বরফ কুলফির স্বাদের অভিজ্ঞতাও করি, যেটা সাধারণত কেউ করে না। গাড়ি ঠিক হয়ে যাওয়ার পর আমরা আরেক মুহূর্তও সময় নষ্ট না করে গানের সাথে পাহাড়কে উপভোগ করতে করতে আর ফটো এবং ভিডিও তুলতে তুলতে 5:15 নাগাদ দার্জিলিং পৌঁছে যাই। হাতে বেশি সময় না থাকায় আর পাহাড়ের সন্ধ্যা তাড়াতাড়ি নেমে আসার ফলে আমরা বাতাসিয়া লুপের কাছে ডাইরেক্টলি দাঁড়াই। মেঘে আচ্ছন্ন বাতাসিয়া লুপ একটি অদ্ভুত এবং মনোরম পরিবেশ তৈরি করেছিল। আমরা একটুও সময় নষ্ট না করে আমাদের সকল মেম্বারদের সাথে সেই লুপের ওই সৌন্দর্যকে ক্যামেরা বন্দি করি। সবাই ভেবেছিল সেদিন আর আমাদের ফেরা হবে না। হঠাৎ টয় ট্রেন আসার জন্য আমরা সকলেই উৎসাহিত হয়ে পড়ি। একটু বলে রাখি, দেখার মতো দৃশ্য এখানে বাতাসিয়া লুপ, হিমালয়ান ট্রেকিং ক্যাম্প, ম্যাল এবং ভালো ভালো রেস্টুরেন্ট যেমন গ্লেনারি এবং কেভেঞ্জার, যেখান থেকে নানা রকম পেস্ট্রিজ, সসেজেস সবাই টেস্ট করে। হিমালয়ান ট্রেকিং ক্যাম্প, মিউজিয়াম এবং চিড়িয়াখানা হচ্ছে যে কোনো দার্জিলিং ট্রিপের অন্যতম আকর্ষণ। দেরি হওয়া এবং অতিরিক্ত দূরত্বে যাওয়ার জন্য কিছু মানুষের মনে ক্ষোভ হয়, যার ফলে কথা কাটাকাটিরও সৃষ্টি হয়। কিন্তু প্রকৃতির অপূর্বতা জয় করে এই ক্ষোভ, যার ফলে সবাই আবার একমত হয়ে ওই দিনটা এনজয় করতে থাকে। সময়ের অনুমতিতে আমরা শুধু বাতাসিয়া লুপস আর স্ন্যাক্সের পরই 7:30 নাগাদ বাড়ির জন্য রওনা দিই। যাত্রা শুরু হওয়ার কিছু সময় পরই, অর্থাৎ পাহাড় না শেষ হতেই রাস্তায় হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক কষে, সাথে সাথেই গাড়িটা বন্ধ হয়ে যায়। অন্ধকার ঘনিয়ে আসে, পরিবেশটাও নিঝুম। রাস্তায় মানুষজন তো ছেড়েই দিন, একটি আলোর বিন্দুও ছিল না। ছিল শুধু হালকা বাতাস আর বাতাসের একটা ভয়াবহ শিথিল আওয়াজ। চোখ ফেরাতেই দেখি ড্রাইভার কাঁপছে। ড্রাইভারকে জল খাওয়ানোর পর একটু শান্ত হল, কিন্তু ক্রমাগত বলতে থাকলো গাড়ির সামনে নাকি একজন মহিলা পড়ে গেছে। আমরা তেমনটা কিছু না বুঝতে পেরেই তাকে সান্ত্বনা দিই এবং একটু উৎসাহিত করে তাকে বলি গাড়িটা আবার চালানোর জন্য। আমাদের 8 জনের আনন্দের মুহূর্তটা হঠাৎই স্তম্ভিত হয়। আবহাওয়ায় বয়ে যায় শুধু নিঝুম হাওয়া, আর আবির্ভাব হয় ভয়ের পরিবেশ। মনে পড়ে যায় 2-1 জনের সেই কথা, এবং সেই কথাতেই আমরা অটল রইলাম। আজ আমরা বাড়ি ফিরছি না। সঙ্গে সঙ্গে শুরু হয় আমাদের হোটেল খোঁজার তাড়া। অবশেষে নিঝুম একটা পুরনো কিন্তু থাকার মতো একটি হোমস্টে দেখতে পাই। সেই হোমস্টেতে ছিল না কোনো রিসেপশন, কোনো খাবার ব্যবস্থা। ছিল শুধু একজন বয়স্ক দারোয়ান। কিছু টাকার বিনিময়ে তিনি অনুমতি দেন আমাদের রাতটুকু সেখানে কাটানোর জন্য। গাড়িটা পার্ক করার পরই আমরা সবাই হোমস্টের ভেতরে প্রবেশ করি। সকলেই আমরা একটু শান্তির নিঃশ্বাস ফেলি এবং কিছু মুহূর্তের জন্য ভুলে যাই আমাদের উপর আছড়ে পড়া আজকের দিনের বিপদগুলো। ড্রাইভার কিন্তু এখনও পুরোপুরি ভয়মুক্ত হয়ে উঠতে পারেনি। দেখতে দেখতে 9:30। খাবারের সন্ধানে আমরা 5 জন বেরোই। অন্ধকার ক্রমশ গভীর হয়ে রাস্তায় নেমে এসেছে। মোবাইলের ফ্ল্যাশের সাহায্যে কিছুটা পথ অতিক্রম করেই বাঁ দিকে একটা বাড়ি দেখতে পাই। খাবারের সন্ধানে সেই বাড়ির দরজায় দস্তক দিতেই বেরিয়ে আসে এক জটাধারী বৃদ্ধ। স্থানীয় তান্ত্রিক হিসেবে পরিচয় দিয়ে আমাদের সাহায্য তো করেনি, তার সাথে আমাদের রাত কাটানোর জায়গাটা দেখে সাবধান করে বলেন ওখানে অপমৃত্যুর কিছু ঘটনা ঘটে রয়েছে। আমাদের মুখে বিপদের কথা শুনে উনি আমাদের কিছু মন্ত্রপুত ফুল দিয়ে বলেন এটা কাছে রাখতে এবং সকলে একসাথে রাত কাটাতে। তিনি আরও বলেন কাল শীঘ্র প্রভাতে যেন আমরা বেরিয়ে যাই। রাতের আহার শীঘ্রই সেরে আমরা মহিলাটি এবং বাচ্চাটির জন্য পাশের ঘরে শোবার ব্যবস্থা করে দিয়ে আমরা বাইরের ঘরে চোখ বন্ধ করি। কিছু সময় পরই আমাদের চোখ খুলে এক অদ্ভুত চিৎকার এবং একটা কাঁচ ভাঙার আওয়াজে। আওয়াজটা আর কোথা থেকেও না, বরং মহিলাটির ঘর থেকেই এসেছে। সবাই গিয়ে দেখি মহিলাটির কপাল থেকে রক্তস্রোত বয়ে যাচ্ছে। জ্ঞান শূন্য অবস্থায় মহিলাটি বিছানায় পড়ে আছে। অবিলম্বে বাকিরা তার জ্ঞান ফেরায়।
আমি গাড়ি থেকে ফার্স্ট এড নিয়ে এসে তার মাথায় পট্টি করে রক্তটা বন্ধ করি। আমরা সকলে মহিলাটিকে এবং বাচ্চাটিকে আমাদের বড় ঘরটায় নিয়ে আসি। কৌতূহলবশত জিজ্ঞাসা করে জানতে পারি যে তিনি ঘুমের মধ্যে একটি মহিলাকে তার বাচ্চাকে তুলে নিয়ে যেতে দেখতে পান। তাকে আটকাতে গিয়ে তিনি কাঁচের আয়নার সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যান। কিন্তু আমরা তো বাচ্চাটাকে যেভাবে শুয়ে দেখেছিলাম সেভাবেই সে শুয়েছিল। যেহেতু আমরা সবাই ক্লান্ত ছিলাম, তাই ঘুম সবারই চোখ জুড়ে এলো। আবারও কিছু সময়ের মধ্যে ড্রাইভারের গোঙানির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। তরতর করে ঘামছিল সেই ড্রাইভার, অথচ আবহাওয়া ছিল খুবই ঠান্ডা। ড্রাইভার বলতে লাগলো, বিভৎস দেখতে এক মহিলা তার গলা টিপে ধরেছিল এবং সে প্রায়ই শ্বাসরুদ্ধ হয়ে মৃতপ্রায় হয়ে পড়েছিল। হঠাৎ আমাদের 5 জনের মাথায় আসলো সেই তান্ত্রিকের কথা, আর আমরা বিনা বিলম্বে সেই তান্ত্রিকের দেওয়া ফুলটি ছিঁড়ে সবাইকে দিয়ে দিলাম। আর আমাদের কারোরই সেদিন ঘুম আসলো না। প্রার্থনা করছিলাম সূর্যোদয়ে। কিছু সময়ের মধ্যেই যখন সূর্যোদয় হয় তখন সময় 5:30। আমরা ছুটে সবাই মিলে গাড়িতে গিয়ে বসি। আমি একটু বৃদ্ধ দারোয়ানটিকে বলার চেষ্টা করলাম, কিন্তু কোথাও তার টিকিটুকুও পেলাম না। দেরি না করে সেই তান্ত্রিকের বাড়ির পাশে গাড়িটা দাঁড় করাতে দেখলাম বাড়ির দরজা বাইরে থেকে তালা দেওয়া। অনেক টাকায় তারও কোনো সাড়া পেলাম না। কিছু দূর যাওয়ার পরেই একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পাই। সেখানে নেমে একটু চা, কফি, ম্যাগি খেলাম। সেই দোকানের মালিককে গতকাল রাতের ঘটনা বলায় মালিক কিছুতেই বিশ্বাস করতে পারলেন না যে আমরা ওখানে থেকেছি। বললেন সেই বাড়িটি নাকি অভিশপ্ত। বহুকাল আগে বাড়িতে থাকা পরিবারটির একটি মেয়ে তার পরিবারের সাথে ঝামেলা করে মারা যান এবং ধীরে ধীরে সেই মেয়েটি পরিবারের কোনো সদস্যকে বাঁচতে দেননি। সবাই মারা যায় হয়তো আগুনে কিংবা গাড়ির অ্যাক্সিডেন্টে। মারা যায় সেই তান্ত্রিকও। সেই পরিবারের একজন সদস্যকে একটা কার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে দুজনেই পড়ে পাহাড়ের খাদে। আমরা এইসব ঘটনা শুনে আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে পালাতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে। জলপাইগুড়ি পৌঁছে আমরা যে যার বাড়িতে পৌঁছে যাই, কিন্তু আমাদের সকলেরই খুব জ্বর হয়। কোনো ওষুধই কাজ হচ্ছিল না। তারপর সবাই মিলে আমরা একসাথে হয়ে একটা নিকটবর্তী হনুমান মন্দিরে গিয়ে পুজো দিই। একদিনের মধ্যেই সবার জ্বর কমে যায় এবং সকলেরই আবার সাধারণ জীবনযাত্রায় ফিরে আসি। দেখা হয় সকলেরই সুস্থভাবে আমাদের অফিসে। এই ট্রিপটা আমাদের সকলেরই মনে দাগ কেটে রেখেছে। আমরা এতদিন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম, কিন্তু এই ট্রিপটা পাহাড়ের ভয়াবহ দিকটাকেও আমাদের চোখে স্বচ্ছ করে তুলেছিল। অবশ্যই আমার ঘটনাটা খুবই ভালো লাগে। ঘটনাটা আমার খুবই রিয়েল মনে হয়েছে। এই অসাধারণ ঘটনাটা আমাকে অপ্লুত করেছে। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, এবং আপনারাও কিন্তু এরকম ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজ দ্য স্লিপ মেডিটেশনিস্টে লিখে, কিংবা deprotim97@gmail.com মেল করে। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। আজকের মতো এখানেই তাহলে এই এপিসোডটা শেষ করলাম।